যোগ, যার ধর্ম মানুষের রক্ত চুষে খাওয়া। সিমিলারলি ব্রিটিশও ভারতের মানুষের রক্ত 200 বছর ধরে চুষে খেয়েছে। এবং আমাদের চাকরির পরীক্ষায় এই জায়গা থেকেই প্রশ্ন আসে যে কে কি করেছিল, কোন ব্রিটিশ কিভাবে রক্ত চুষে খেয়েছিল, মানে কে কি করেছিল। দেখো প্রচুর প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তরগুলো তুমিও দিতে পারবে যদি আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি তোমাকে 100% চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্লাসটা শেষ অবধি দেখতে পারো সব প্রশ্নের উত্তর তোমার টোটস্থ থাকবে। তো চলো শুরু করা যাক। এই যে বিভিন্ন রক্তক্ষেকো যোগের কথা বললাম, মানে ব্রিটিশদের কথা বলছি, এরা যখন ভারতে আসতো বিভিন্ন পোস্ট বা পদের থ্রু ভারতের উপর এই অত্যাচার বা শোষণ কার্য চালাতো। আমাদের ভারতে যেমন বিভিন্ন বড় বড় পোস্ট রয়েছে, যেমন প্রধানমন্ত্রী রয়েছে, রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী রয়েছে, রাজ্যপাল রয়েছেন, ওদিকে রাষ্ট্রপতি রয়েছেন, রেলমন্ত্রী, সড়ক মন্ত্রী, কত কি নয় মন্ত্রী রয়েছেন। ঠিক এই রকম এক একটা পদ ব্রিটিশ সেই সময় যে পদগুলো নিয়ে আসতো সেগুলো কি জানো? প্রথম তারা নিয়ে এলো বাংলার গভর্নর। ভালো করে বুঝবে, প্রথমে কোন পদ নিয়ে এলো? বাংলার গভর্নর। এই পদের থ্রু তারা কিছুদিন যাবত আমাদের উপর শোষণ কাজ চালালো। তারপরে এই পদটা তারা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে বলল আচ্ছা বাংলার গভর্নর ঠিক আছে, বাংলার গভর্নর থাকলো, এর পাশে একটা জেনারেল যুক্ত করে দিই। আচ্ছা কিছুদিন পরে এটাও ভালো লাগলো না, ধর শুধু বাংলায় শোষণ করে কি হবে, আরে বাংলায় শুধু রক্ত চুষবো কেন, পুরো ভারতের রক্ত চুষবো। তখন এই পোস্টার নাম করে দিলেন কি? ভারতের গভর্নর জেনারেল। ব্যাস, এই যে তিনটে তুমি পদ দেখছো, এই তিনটে পদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন রক্ত চষাচষি হতো, বা ব্রিটিশরা এই যতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল তারা এই পোস্টের থ্রু আমাদের উপর অত্যাচার চালাতো। পরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, ক্রাউন এলো, তখন নাম চেঞ্জ হয়ে গেল ভাইসরয়। তো চলো আজকে ভাইসরয়টা আমরা আলোচনা করব না, আমরা এই তিনটে পদ নিয়ে আলোচনা করব। দেখো এই তিনটে পদের মধ্যে 15 জন খুব গুরুত্বপূর্ণ, যাদের নাম স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। চাকরির পরীক্ষায় খুব প্রশ্ন আসে, তবে এর মধ্যে থেকেও কিছু কিছু ব্যক্তি আছে যাদের থেকে বেশি প্রশ্ন আসে। চলো তাদের মধ্যে একজন হচ্ছে কর্নওয়ালিস। একে মনে রাখার জন্য মনে রাখবো কি? কান। তোমার আছে না কান? আছে, ঠিক এই রকম কান, কারণ এদের তো কানে কথা ঢোকে না, এরা তো কান কাটা, নির্লজ্জ, ভারতে এসে পড়েছে, ভারত থেকে বেরোয় না, এই হিসাবে মনে রাখবো। আর এই হচ্ছে তিনি যিনি রক্ত চোষার কাজ করেছে, নাম কি? কর্নওয়ালিস। আমরা কি বলে ডাকবো? কান কাটা। কমেন্ট সেকশনে কান কাটা বলে কি হবে? কমেন্ট হবে। চলো এই কান কাটা বা কর্নওয়ালিসের সময়কাল থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। আচ্ছা এনার সময়কাল কত থেকে কত একটু ভালো করে দেখবে। 1786 থেকে 1793, 7 বছর জোকের মতো রক্ত চুষে চুষে খেয়েছে আর খেয়েছে। এবার বলি কি কি পয়েন্ট বা ইনি কিভাবে রক্ত খেয়েছে, নোট ডাউন করবে, পরীক্ষায় দেয়। আচ্ছা এনাকে বা ইনি হচ্ছেন ভারতের গভর্নর জেনারেল হিসাবে এলেন, বাবু এসে রক্ত চোষা শুরু করলেন। প্রথমে কি করলেন? চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করলেন। এনাকে দেখে আমার মনে পড়ে ইনি ভারতকে ঠিক ওই গানটার মতো ভেবেছিলেন, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে তোমায় রক্ত চুষবো, ভেবেছিল এটা, তবে যাই হোক হয়নি। তো চিরদিন ভেবেছিল কি রক্ত চুষেই যাবে, তাই এই কানকাটা বা কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করেন। কি বন্দোবস্ত? চিরস্থায়ী বন্দোবস্ত। কিভাবে চিরস্থায়ী বন্দোবস্ত? বলল এদের কাছ থেকে কর নিতে হবে, টাকা নিতে হবে, তবেই তো পকেট ভরতে পারবো। কান কাটা বললাম, নির্লজ্জত্ব, যেখানে এসে বসেছে তাদের কাছ থেকে কর নিচ্ছে। তো যে কর নেওয়ার প্রসেসটা ছিল তাকে বলা হতো চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে তিনি কি করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করেছিল, মনে থাকবে। এরপরে ইনি বলল ভারতের মানুষেরা এত জনসংখ্যা, এরা দুদিন পর পর এসেই ঝামেলা করে, এই নালিশ করে ওই নালিশ করে, এখানে ঝামেলা ওখানে ঝামেলা, ধর এদেরকে নিয়ে আর পারাই যায় না, এক কাজ করি পুলিশ, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করে দিই। তাই তিনি সর্বপ্রথম পুলিশের নিয়োগ করলেন, বিভিন্ন জেলায় জেলায় পুলিশ নিয়োগ কে করলেন? এই কান কাটা নির্লজ্জ, যাকে বলবো কর্নওয়ালিস। তাহলে প্রথমে কি করলেন? মুখে বলো,
চিরস্থায়ী বন্দোবস্ত, চিরদিন স্থায়ী হবে ভেবেছিলেন, রক্ত চুষে নেবে ভেবেছিলেন, তাই চিরস্থায়ী বন্দোবস্ত। 2, দেখছে উফ চিরদিন টিকে থাকতে গেলে এরা তো ঝুট ঝামেলা করবে, থাকতে দেবে না, তাই জন্য পুলিশ মোতায়েন করতে হবে, তাই পুলিশ সিস্টেম, রাজ্যে রাজ্যে পুলিশ কি করলেন, নিয়োগ করলেন। তৃতীয়ত তিনি দেখলেন এবার কিছু দেখো সবসময় খারাপ কাজ করলে হবে না বাবা, একটু কিছু ভালো কাজও করতে হবে। তো তিনি দেখলেন ইস এই ভারতে না দাস ব্যবসা চলে, দাস প্রথা ব্যবসা। কি ধরো ধরো তুমি আমার দাস হয়ে জন্ম জন্মান্তর ধরে কাজ করছো, তোমার বংশধরেরাও কাজ করছে, এবার আমার ইচ্ছা হলো আমি তোমায় বেচে দিলাম, বললাম আমার কাছে টাকা নেই, আমরা যেমন সোনা রূপা বিক্রি করি না, ওরা তেমন দাস বিক্রি করে, নাও 5 টাকার বিনিময়ে একে বিক্রি করে দিলাম। এই যে প্রথাটা, এটা খুব খারাপ প্রথা ছিল, এই ব্যবসার প্রথাটাকে তিনি বন্ধ করছেন। একটাই ভালো কাজ করলেন, এটা একটু মাথায় রেখো, প্রচুর প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। তিনি আরও কি করেছেন, সিভিল সার্ভিসের জনক এনাকে বলা হয়। কি বলা হয়, সিভিল সার্ভিসের জনক। সিভিল সার্ভিসের পাশে একটু লিখে দিয়ে ICS এই নামেও পরীক্ষায় আসতে পারে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এবার বলবে দিদি সিভিল সার্ভিসটা কি? দেখো সরকার মানে ব্রিটিশ সরকার, এই রক্তচোষারা বিভিন্ন আইন কানুন নিয়ে আসে, এবার সরকারের কথাগুলো যাতে মানুষ অক্ষরে অক্ষরে পালন করে আর সেই অনুযায়ী যাতে ব্রিটিশ সরকারের অফিসে কাজ হয় তার জন্য কিছু নিয়োগ করতে হবে, ইন্ডিয়ানদেরই নিয়োগ করতে হবে। তাই এই পদটার নাম হলো ICS বা সিভিল সার্ভিস, তাই এনাকে বলা হয় সিভিল সার্ভিসের জনক। তাহলে সিভিল সার্ভিসটা কি করত, ব্রিটিশ যে সমস্ত আইনগুলো প্রণয়ন করত সেগুলোকে স্মুথভাবে চালানোর জন্য যাদেরকে নিয়োগ করত, যেসব ভারতীয়দের যারা অফিসে বসে কাজ করত তারাই হচ্ছে সিভিল সার্ভিস। হয়ে গেল। এবার এনার সময়ে কিছু যুদ্ধ হয়েছিল। কি যুদ্ধ? পরীক্ষায় খুব দিয়ে দেয়। দেখো ইঙ্গ মহীশূর যুদ্ধ। ইঙ্গ মানে কি? ইঙ্গ মানে ব্রিটিশ, মহীশূর মানে এখনকার যে কর্ণাটক, সেই হচ্ছে মহীশূর। তো তার সাথে ব্রিটিশের ফাটাফাটি ফাইট হতো, বিশাল যুদ্ধ হতো, 4 বার যুদ্ধ হয়েছে। তৃতীয়বার যুদ্ধের সময় এই কানকাটাটা ছিল, মানে কানকাটা বলতে ওই কর্নওয়ালিস ছিল, ঠিক আছে। সেই সময় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছে, মনে রাখবে। সেই যুদ্ধতে কে জিতেছে? ব্রিটিশ জিতেছে। এবার একটা সন্ধি হয়েছিল, যে সন্ধির থ্রু যুদ্ধটা একেবারে শেষ হয়ে গেছিল, ফিনিশ হয়ে গেছিল, টাটা বাই বাই খতম হয়ে গেছিল। সেটা কি? শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল। ব্যাস, এই কটা পয়েন্ট মনে রাখলেই হবে। আবার একটু আমরা রিপিট করি তিনি কি কি করেছিল। তিনি ছিলেন বাংলার গভর্নর জেনারেল, তিনি চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করেছিলেন, তিনি পুলিশ সেবার জনক বা পুলিশ সেবাটাকে প্রথম নিয়োগ করেছিলেন, দাস প্রথা ব্যবসা বন্ধ করেছিলেন, ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক তাকে বলা হয়। তার সময় যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। মনে রাখবে 4 বার ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, তৃতীয়বারের যুদ্ধটা এই কর্নওয়ালিসের সময় হয়েছিল। আর যখন এই ব্যক্তি মারা যায়, এই ব্যক্তির কবর ভারতে দেওয়া হয়, সমাধি ভারতে দেওয়া হয়। কোথায়? ইউপিতে, ইউপির গাজীপুরে এমন একটি জায়গা আছে, সেখানে 1805-এ এই যখন টাটা বাই বাই খতম ফিনিশ হয়ে যায় তখন তাকে সমাধি দেওয়া হয়। চলো এইটুকু তো পড়লাম, এখান থেকে কি কি প্রশ্ন এসেছে একটু দেখি। দেখো WBCS এ দিয়েছে প্রশ্ন, কি বলছে? কোন গভর্নর জেনারেলের সময় ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS চালু হয়েছিল? ভাই রে ভাই, একটু আগেই পড়ালাম, পারবে না? উত্তর খুব সুন্দর করে কে হবে? কানকাটা যেখানে পাবে কর্নওয়ালিস হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জমিদারি প্রথা। ওই যে গান শুনিয়েছিলাম, চিরদিনই তুমি যে আমার ভারত, ওইটা মনে আছে? জমিদারদের কি করেছিল? মাঝে রেখেছিল, ট্যাক্স একটা ফিক্স করে দিয়েছিল, চিরস্থায়ীকে জমিদারি প্রথা বলা হয়। কে করেছিল? কর্নওয়ালিস। এই যে অপশন এ হয়ে যাবে রাইট উত্তর। আচ্ছা, এটা কিন্তু লেডি কনস্টেবলে এসেছে। আরেকটা বিষয়ও মাথায় রাখবে, সূর্যাস্ত আইন। এই যে ব্রিটিশরা বলতো সূর্য ডোবার আগে, মানে কর্নওয়ালিসের সময় তিনি বলেছেন সূর্য ডোবার আগে কর দিতে হবে সবাইকে। তো এই সূর্যাস্ত আইন কিন্তু এই কর্নওয়ালিসের সময়কালেই কি হয়েছিল? লাগু হয়েছিল। চলো পরের প্রশ্ন যাব। আচ্ছা দেখো, পরের প্রশ্নই চলে এসেছে সূর্যাস্ত আইন, ঠিক আছে। তাহলে সূর্যাস্ত আইন কে করেছে? এটাও WBCS এ এসেছে। কে করেছে? লর্ড কর্নওয়ালিস।
হয়ে গেল প্রশ্নগুলো। দেখলে যেটুকু পড়লাম সেখান থেকেই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আমরা কিন্তু করতে পারছি। যদি এইরকম ভাবে তুমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, যেটুকু পড়ছি ওটা কতটা ইম্পর্টেন্ট, ওখান থেকে আদেও প্রশ্ন আসে কি আসে না, এইভাবে যদি পড়তে চাও ভাই ইওর স্টাডি অ্যাপের সাথে যুক্ত হও। ইওর স্টাডি অ্যাপেতে গল্পের ছলে সুন্দর করে তোমার বেসিক থেকে, মানে তুমি যে সাবজেক্টে কাঁচা থেকে পাকা করে তোমাকে চাকরি পাওয়ার দিকে এগিয়ে দেয়। তো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, বাড়ি বসে তুমি যে কোর্সের জন্য প্রিপারেশন নিতে চাও না কেন, রেল হোক, এসএসসি হোক, পুলিশ হোক, রাজ্যের যে কোনো এক্সাম হোক, বাড়ি বসে তুমি কিন্তু যুক্ত হতে পারবে। আর এই যে দিয়ে দিয়েছি আমাদের অ্যাপ ডাউনলোডের লিস্ট, স্ক্রিনে একটা কল নাম্বার দিয়ে দিলাম, এই কল নাম্বারে ফোন করলে তোমার মনে যা প্রশ্ন আছে আমাদের টিম মেম্বাররা তা তোমাকে সব ক্লিয়ার করে দেবে। আচ্ছা, কি কি কোর্স রয়েছে দিয়ে দিলাম, দেখে নিয়ে ভর্তি হতে পারো। কোর্সের সুবিধা কি কি যারা জানতে চাও দেখে নাও ভাই স্ক্রিনশট নিয়ে। আর এই সুযোগ হাতছাড়া করা যাবে না, কারণ তোমার বেসিক ভিত ক্লিয়ার করে তোমাকে কাঁচা থেকে কিন্তু পাকা করা হচ্ছে। তোমার যা যা দুর্বলতাগুলোকে সেগুলোকে সব সুন্দর করে যাতে তুমি সুন্দরভাবে যে কোনো চাকরির এক্সাম ক্র্যাক করতে পারো তার জন্য কাজ চলছে। তুমি যদি চাও যুক্ত হতে তো এই সুযোগটা বড় সুযোগ, হাতছাড়া করো না। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে যুক্ত হতে পারো। তো চলো আমরা চলে যাই পরের বিষয়। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে ড্যাশ দারোগা ব্যবস্থা প্রবর্তন করে জেলা প্রধানের, বাবারে বাবারে এত কিছু দিয়েছে, পড়ার দরকার নেই। দারোগা, দারোগা মানে পুলিশ, আর পুলিশ প্রথা কে শুরু করেছিল ভাই? কে? কর্নওয়ালিস। অপশানে কোথায়? এই যে বিতে। সঠিক উত্তর দেখো এসএসসি সিজিএল, যার থ্রু ইনকাম ট্যাক্স অফিসার, ঠিক আছে, বড় বড় ডিপার্টমেন্টে চাকরি পাওয়া যায়, সেখানকার প্রশ্ন, তার উত্তর করতে পারছো ভাই 2022-এ আসা প্রশ্ন, তাহলে বুঝে নাও। আচ্ছা এরপরে চলো এনটিপিসিতে এসেছে কি বলছে, ফাদার অফ সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, একটু আগেই পড়িয়েছি। কি হবে উত্তর? অপশানে কর্নওয়ালিস রাইট অ্যান্সার। পরের প্রশ্ন WBPSI এর প্রিলিতে এসেছে। আচ্ছা কি বলছে শুনি, বলছে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতের প্রতিটি থানায় সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত। ভাই এত কিছু দরকার নেই, পুলিশ দেখেছো, থানা দেখেছো, মারো কর্নওয়ালিস। কি হবে? অপশন এ কর্নওয়ালিস ইজ এ রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, লেডি কনস্টেবলে এসেছে, বলছে জমিদারি প্রথা কে চালু করেছে? আরে আমরা তো জানি লর্ড কর্নওয়ালিস। চলো এরপরে চলে যাব ওয়েলেসলির কাছে। ইনিও এক ধরনের যোগ, ভারতে এসেছিলেন রক্ত চোষার জন্য। এই ওয়েলেসলিকে মনে রাখার জন্য আমরা অয়েল দেখতে পাই। অয়েল চেনো? তেল। আমরা কি করি? তেলা মাথায় তেল লাগাই। তো চলো দেখি ওয়েলেসলি কি করেছিল। দেখো এই হচ্ছে ওয়েলেসলি, দেখতে বেশ সুন্দর। এই ওয়েলেসলি ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তার সময়কাল থেকে ভাই পরীক্ষায় প্রশ্ন দেবে, মনে রাখতে হবে। 1758 থেকে 1805, 7 বছর তিনি ভারতের উপর রক্ত চুষেছিলেন, শোষণ করেছিলেন। কি কি করেছেন? অধীনতামূলক মিত্রতা নীতি। দিদি এটা কি? আচ্ছা বলছি শোনো কিরকম। ধরো অধীনতামূলক মিত্রতা নীতিটা কিরকম, ধরো একটা রাজ্য, ধরো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গকে ব্রিটিশ এসে বোঝাচ্ছে, দেখো পশ্চিমবঙ্গ তোমার উপর বাইরের রাজ্যগুলো ভাই হামলা করতে পারে, তো আমি তোমাকে সুরক্ষা দেব, তুমি আমার ভাই, এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। বলছে মিত্রতা নীতি, অধীনতামূলক মিত্রতা, তো দোস্তি, এই গানগুলো বলছে এরকম ভাবে যে দেখো তোমার রাজ্যের উপর অন্য রাজ্য অধিকার করতে পারে, তো আমরা ব্রিটিশরা তোমাকে সৈন্য দেব, পুলিশ দেব, প্রোটেকশন দেব, তার পরিবর্তে টাকা চাই। বললো আচ্ছা টাকা চাই। তখন ওই রাজা ভাবলো তাই তো খুব ভালো, যদি ব্রিটিশ আমাদেরকে, ব্রিটিশের ঢাই ঢিসকাও বন্দুক আছে, যদি আমাদেরকে ভাড়া দেয় খুবই ভালো হবে, তাহলে রাজি হয়ে যাই। ঠিক আছে দিয়ে দেবো কিছু টাকা। রাজি হয়ে গেল। এবার রাজি তো হয়ে গেল, ব্রিটিশের পুলিশও তো এলো। এবার পুলিশদেরকে বলা থাকতো রাজার সব দিকে নজর রাখো, রাজার দুর্বলতা কোথায়, রাজার শক্তি কোথায়, সব জেনে নাও, তারপরে রাজাকে আমরা সুযোগ বুঝে হামলা বলবো। এটাই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, যেটা এই ওয়েলেসলি কি করেছিল, শুরু করেছিল। আচ্ছা এরপরে কি করেছিল,
ইনি ভারতের যত প্রেস ছিল, মানে এরা যত কুকীর্তি করতো, যত রকম ভাবে ভারতকে চুষত, এটা যাতে কোনো মিডিয়ায় না আসে, কোনো প্রেসে না আসে, প্রেসকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল কে? এই যে এই ওয়েলেসলি। এনাকে বাংলার শের বলা হয়। কি বলা হয়? বাংলার শের বলা হয়, কারণ এনার সময় প্রচুর যুদ্ধ হয়েছে। এবার উনি যুদ্ধ করেছে, যুদ্ধে জিতেছে, যে যেতে তাকেই তো শের বলা হয়, তাই এনাকে বাংলার শের বলা হতো। আচ্ছা, এনার সময় কি হয়েছিল? ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। আমি আগের জনকে পড়ানোর সময়, কর্নওয়ালিসকে পড়ানোর সময় বলেছিলাম তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। এনার সময়, ওয়েলেসলির সময় চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে, এবং এটাই ইঙ্গ মহীশূর মানে কর্ণাটকের সাথে ব্রিটিশের শেষ যুদ্ধ ছিল। পরীক্ষায় খুব দেয়, মনে রাখতে হবে। এরপরে তার সময় আরও যুদ্ধ হচ্ছে, দেখো ইঙ্গ মারাঠা যুদ্ধ। মারাঠাকে ওই বাজিরাও, পেশবা, যাদের কথা আমরা শুনেছি, ঠিক আছে, বাজিরাও মাস্তানি বইতে আমরা দেখেছি, ঠিক আছে, খুব সুন্দরভাবে, তারা তো কারোর কাছে পরাক্রম হয় না, তারা ব্রিটিশের সাথে যুদ্ধ করেছে, ঠিক আছে, তারা যুদ্ধ করছে, মারামারি করছে, হানাহানি করছে। এনার সময়কালেই হয়েছিল। এনার সময়কালেই কি হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনা। ফোর্ট উইলিয়াম কলেজ দিদি, সেটা আবার কি? মনে রাখবে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনা হয়েছিল। এই ফোর্ট উইলিয়াম কলেজে দিদি কি হতো? কিছুই হতো না। হতোটা কি? এই যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বললাম, যাদেরকে নেওয়া হতো, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, সব শিখিয়ে পড়িয়ে নেওয়ার জন্য কি করা হতো? এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনা হয়েছিল। আর এই যে ওয়েলেসলির কথা বলছি, একেই কোম্পানির আকবর নামে ডাকা হতো। এই যে আমরা এইটুকু পড়লাম, চলো আরেকবার রিপিট করি কি কি বুঝলাম। এনার সময় অধীনতামূলক মিত্রতা নীতি। মিত্রতা মানে বন্ধুত্ব, ওই যে এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, মনে রাখবে। আচ্ছা, ইনি বাংলার গভর্নর জেনারেল ছিল, বাংলার শের ছিলেন ইনি, কারণ এনার সময় যুদ্ধ হয়েছিল। কিসের? ইঙ্গ মহীশূর যুদ্ধ, আর হচ্ছে কি ইঙ্গর সাথে মারাঠাদের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, ইনি প্রেসকে বন্ধ করে দিয়েছিলেন, এবং এর সাথে সাথে ইনি সময় ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হয়েছিল, আর এনাকে কি বলা হতো? কোম্পানির আকবর নামে ডাকা হতো। চলো কি কি প্রশ্ন এসেছে আমরা দেখি। দেখো, প্রথম প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি হয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে। কোথায় অয়েল পাচ্ছ? অয়েলের ডিব্বা পাচ্ছ, অপশন বিতে, এটাই সঠিক উত্তর। WBCS এ এসেছে অধীনতামূলক মিত্রতা নীতি। ভাই ব্যাস, অধীনতামূলক মিত্রতা নীতি দেখেছি মানে অয়েল কোথায় রয়েছে? এই যে অপশন সি, রাইট অ্যান্সার। এরপরে বলছে ওয়েলেসলির সময়কাল বলো। ভাই সময়কাল আমি বলে দিয়েছি, এটা HW দিলাম, এটা SSC MTS এ আসা প্রশ্ন। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও উত্তরটা কি হবে। চলো এরপরে আমরা পড়বো যাকে নিয়ে, তিনি হচ্ছে বেন্টিং। এনাকে মনে রাখার জন্য দেখো নামের পাশে বেন্টিং, টিং 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 করে ঘন্টি বাজায় না স্কুলের সামনে, ঠিক এইরকম ঘন্টার চিত্র কি করব আমরা মনে রাখবো। আচ্ছা, ইনি কি কি করেছিল একটু দেখতে হবে আমাদের, বুঝতে হবে। এই যে দেখতে বেন্টিং, এই ভদ্রলোক খুব ভালো ছিল। এনার সময়কালটাকে না আমরা শান্তির সময়কাল বলতে পারি। এনার সময়কালটা 1828 থেকে 1835, 7 বছর ইনি রক্তচোষার কাজ করেছিল। তবে ইনি রক্তচোষার কাজ করেনি, অল্প আধটু করেছে, তবে শান্তশিষ্টভাবে চালিয়েছে। ইনি বাংলার শেষ গভর্নর জেনারেল। এরপরে কি এসেছে? বাংলার গভর্নর জেনারেলের পরে কি পদ এসেছে? ভারতের গভর্নর। বললেন না ওই বাংলাকে শুধু রক্ত চুষলে হবে না, ভারতকে চুষতে হবে, বললাম যে আগে। তো সেই জন্য পদ চেঞ্জ হয়ে এনার সময় হলো ভারতের গভর্নর। তাহলে উনি হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার শেষ গভর্নর জেনারেল। খুব প্রশ্ন দেয়, এই জায়গাটা মাথায় রাখতে হবে। এনার সময় ইনি রামমোহন রায়ের সঙ্গে মিশ্রিত হয়ে সতীদাহ প্রথাকে সমাপ্ত করছে। সতীদাহ প্রথাটা কি? অনেকের প্রশ্ন আসবে মাথায়। একটা বুড়ো বয়সী লোক, যার বয়স 70 বছর, 80 বছর, 90 বছর, সেই অত বৃদ্ধ লোকের সাথে একটা কচি মেয়ে, 9 বছর 10 বছরের মেয়ের বিবাহ দিচ্ছে। তাহলে ভাবো ওই বুড়ো আর কদিন বাঁচবে? বেশি দিন বাঁচবে না। যেই বুড়ো মরে যাবে, ব্যাস বুড়োর চিতায় একটা কচি মেয়েকে তুলে দাও,
তাকে বলা হচ্ছে সতীদাহ প্রথা। এটাকে এই বেন্টিং কি করেছিল, বন্ধ করে দিয়েছিল। ভেরি ভেরি খুবই ভালো কাজ করেছে। এবার ঠগি প্রথা, তিনি দেখতো ঠগ প্রথা খুব চলতো, মোড়ে মোড়ে ডাকাতরা দস্যুরা দাঁড়িয়ে থাকতো, মানুষজন যেত, তাদেরকে অত্যাচার করতো, লুটপাট করতো। তো এই প্রথাটাকেও তিনি বন্ধ করেছিল। এনার সময়কালে ইনি বলল মেডিকেল কলেজ তৈরি করব। ভাই, মানুষের রোগ ব্যাধি হলে কোথায় সারাবে? ভাই, আমি মেডিকেল কলেজ তৈরি করব কলকাতার বুকে। এনার সময়কালে, এই বেন্টিংয়ের সময়কালে আমরা মন্দিরে যেমন ঘন্টা বাজাই টং টং টং, ইনি তেমন এই ভালো কাজগুলো করে গেছে। যেমন ভগবানের মন্দিরে ঘন্টি বাজায়, ইনিও আমাদের ভারতে ভালো কাজ করে ঘন্টি বাজিয়ে গেছে, মেডিকেল কলেজ করে তুলেছে। আচ্ছা, ইনি কি করেছে? ইনি বলছে পড়াশুনোর সঙ্গে না উচ্চশিক্ষার সাথে ইংরাজি ভাষাটাকে যুক্ত করো, নইলে না ঠিক মানাচ্ছে না। ইংরাজি ভাষাকে ইনি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত করে দিলেন। এবং ইনি বললেন এই ভারতে না খুব শিশু হত্যা হয়, যদি কোনো মায়ের পেটে কন্যা সন্তান থাকে তাহলে সেই বাচ্চাকে মেরে দেওয়ার ব্যবস্থা করা হয়, বাচ্চা জন্মানোর পর মাটিতে পুঁতে দাও, ফেলে দিয়ে আসো, এরকম নৃশংস কাজ করা হয়। তো শিশু হত্যা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। এবং ইনি বললেন এই ভারতে প্রচুর দাস আছে, যে দাসগুলো, দাস প্রথা দিনের পর দিন চলে আসছে, একের পর এক দাস। এর পরিবারে ধরো কারোর পরিবারে আমি দাস হয়ে কাজ করেছি, তো আমার জেনারেশন পুরো দাস হয়ে কাজ করবে। তো এই পুরো দাস প্রথাটাকেই তিনি কি করলেন, বন্ধ করে দিলেন। কত সালে? 1832 সালে। এবার আমাদের ভারতে আরো ভালো ভালো কাজ হতো, মানব বলি দেওয়া হতো। এখন তো আমরা পশু বলি দেখি, সেই সময় মানব বলি দিত। সেই মানব বলি বন্ধ করেছিল কে? এই বেন্টিং, আর কেউ না। ইনি বললেন 1833-এর একটা অধিনিয়ম এলো, সেই অধিনিয়মে তিনি বললেন ব্রিটিশের সাথে ভারতের কাজের ক্ষেত্রে কোনো রকম ভেদভাব করা হবে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক, কাউকে ভেদভাব করা চলবে না। এই জন্য এনার সময়কালকে সব থেকে বেশি শান্তির সময়কাল হিসাবে বলা হতো। তাহলে পরীক্ষায় যদি দেয় সব থেকে বেশি শান্তির সময়কাল কার ছিল, আমরা বলবো লর্ড বেন্টিং এর সময়কালে। এনার সময়কালটা দেখে নাও, 1828 থেকে 1835, 7 বছর ইনি ছিলেন। এবং ইনি কি কি কাজ করেছেন? সতীদাহ প্রথা সমাপ্ত করছেন, ঠগি প্রথা সমাপ্ত করছেন, মেডিকেল কলেজ গড়ে তুলছেন, এর সাথে সাথে উচ্চশিক্ষায় ইংরাজি ভাষাকে নিয়ে আসছেন, শিশুবধ বন্ধ করছেন, দাস প্রথা বন্ধ করছেন, মানব বলি প্রথা বন্ধ করছেন, এবং চাকরির ক্ষেত্রে কোনো রকম ভেদভাব রাখছে না। যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিয়োগ হবে তাদের সাথে ব্রিটিশ যারা কাজ করবে তাদের কোনো ভেদাভেদ থাকবে না। চলো, এনার থেকে যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসে আমরা দেখি। দেখো, ক্লার্কশিপে এসেছে, বলছে ভারতে ইংরেজি শিক্ষা কে চালু করেছে? কে ভাই? যেখানে আমরা কাকে পাবো? বেন্টিং পাবো, টং টং ঘন্টা পাবো, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আমরা যাব। পরের প্রশ্ন কি বলছে? সতীদাহ প্রথা কে রদ করেছিল? ডাব্লিউবিপি কনস্টেবল এসেছে, আমরা কোথায় বেন্টিং পাবো? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পিএসসি ডাব্লিউবিপি এসআই এসেছে, কি বলছে? ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত ছিলেন কে? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? বললাম না, বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন বেন্টিং, এবং ভারতের প্রথম গভর্নর জেনারেলও তিনি ছিলেন। তাহলে বেন্টিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ডাব্লিউবিসিএস এ দিয়েছে, সতীদাহ প্রথা বাতিলের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আর কেউ না, বেন্টিং যেখানে পাবে সে হবে সঠিক উত্তর। কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে? শিক্ষা, ভারতের পাশ্চাত্য মানে পুরনো শিক্ষা যাতে ভালোভাবে চলে তার জন্য কে সিদ্ধান্ত দিয়েছিলেন? আর কেউ না, আমাদের বেন্টিং, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা ডাব্লিউবিসিএস এসেছে, এই প্রশ্নও ডাব্লিউবিসিএস এসেছে। লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে গভর্নর জেনারেল হয়েছেন? এই যে ডাব্লিউ দিলাম, একটু আগেই বলে দিয়েছি, উত্তর করে কমেন্ট সেকশনে জানাবে। আবার দেখো, সতীদাহ প্রথা ডাব্লিউবিপি কনস্টেবলে দিয়েছে, রদ করেছে কে? অপশানে জানাও, কমেন্ট সেকশনে জানাও কি হবে। এরপরে নিচের কোন, দেখো আবার কেপি কনস্টেবলও একই প্রশ্ন, দেখো আবার সতীদাহ প্রথা অবৈধকে ঘোষণা করছে, আমরা জানি একই প্রশ্ন, দেখো ঘুরিয়ে ফিরিয়ে।
চলো দেখো পরের প্রশ্ন কি বলছে, ডাব্লিউবিপি কেপি কনস্টেবলে বলছে দেখো নিচের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথাকে অবৈধ করেছিল। আবার সতীদাহ প্রথা এসেছে, তো উত্তর কি হবে? উত্তর হবে বেন্টিং। তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন। আমরা আজকে যেই যেই গভর্নর জেনারেলদের পড়লাম, বাংলার গভর্নর জেনারেলদের পড়লাম এবং ভারতের গভর্নর জেনারেলদের পড়লাম, এদের থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসে। যদি পার্ট 2 চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, পার্ট 2 অবশ্যই চলে আসবে। তো আজকের ক্লাস এখানেই থাকছে।